ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের মাইক্রোসফট এক্সেল কোর্সের এই পর্বে আপনাদের স্বাগতম। আমাদের এই পর্বের ক্লাসের বিষয় ফরম্যাটিং, কিভাবে আমরা এক্সেলে ফরম্যাটিংয়ের কাজ করব। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন ক্যানভাস আইসিটি ইনস্টিটিউট, সেখানে আমাদের চ্যানেলটি সবার প্রথমেই দেখা যাবে। চ্যানেলটিতে ক্লিক করে ঢোকার পরে এখানে রয়েছে প্লেলিস্টে যাওয়ার পরে আপনি আমাদের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে সাজানো ভিডিওগুলো দেখে আপনি বিভিন্ন বিষয়গুলো ফ্রিতে লার্নিং করে নিতে পারবেন। চলুন আমাদের আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বটি শুরু করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেল অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপসটি ওপেন হওয়ার পরে আমাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডোতে যতগুলো ঘর দেখা যাচ্ছে এগুলোকে এক্সেলের ভাষায় বলা হয় সেল। এই প্রতিটি সেল হাইড আকারে রয়েছে। যদিও আমরা দেখতেছি এগুলো ঘর আকারে রয়েছে, কিন্তু যখন আমরা এটি প্রিন্ট করতে যাব এই অবস্থায় তখন এটি সাদা পেজ হিসেবে কাউন্ট করা হবে। তো আমরা এটিকে বিভিন্ন ফরম্যাটিং করে আমরা বিভিন্ন কাজে উপযোগী করে নিতে পারবো। তো সবার প্রথম আমরা দেখব এই সেলগুলোকে কিভাবে ঘর ঘর করে টেবিল আকারে নিতে হয়। এজন্য আমরা প্রথমে আমাদের কয়েকটি ঘর আমরা সিলেক্ট করে নিব। কাজের সুবিধার্থে বলে রাখি, এই প্রতিটি সেলের আলাদা আলাদা নাম রয়েছে। যেমন ধরুন এই সেলটির নাম হচ্ছে G6। কেমনে বুঝবেন? আপনি কলামে যে ইংরেজি লেটারটা রয়েছে এবং রোতে যে ইংরেজি সংখ্যাটি রয়েছে, দুটির সমন্বয়ে প্রতিটি সেলের আলাদা আলাদা নাম হয়। অথবা এই যে এখানে রয়েছে নেম বক্স, এই নেম বক্সেও প্রতিটি সেলের নাম শো করবে। আপনারা শুধু মনে রাখবেন আমাদের কলামে যে ইংরেজি লেটারটি রয়েছে এবং রোতে যে ইংরেজি সংখ্যাটি রয়েছে, এই দুটির সমন্বয়ে ওই ঘরের নাম নির্দেশ করা হয়। তো আমরা আমাদের এই পরবর্তী কাজটি করার জন্য, ফরম্যাটিংয়ের কাজটি করার জন্য আমরা কতগুলো ঘর সিলেক্ট করে নিব। ধরুন আমি এভাবে 5টি কলাম সিলেক্ট করলাম এবং নিচে 10টি রো সিলেক্ট করলাম। আমরা জাস্ট মাউসের লেফট বাটন চেপে এই যেভাবে পর্যন্ত গিয়ে 5টি কলাম এবং নিচে 10 নম্বর সারি পর্যন্ত গিয়ে আমরা এতটুকু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে এখানে রয়েছে হোমের ভেতরে যে ফন্ট গ্রুপটি রয়েছে, এই ফন্ট গ্রুপের এইটাকে বলা হয় বর্ডার। এই বর্ডারের পাশে যে ড্রপ ডাউনটি রয়েছে, সেই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এখানে অল বর্ডার্স করে দিব। তখন আমাদের এখানে টেবিল আকারের বক্সগুলো চলে এসেছে। এখন আমি একদম সবার প্রথমে এই ঘরগুলোকে একটি ঘরে রূপান্তর করব হেডলাইন হিসেবে লেখার জন্য অথবা হেডলাইন ব্যবহার করার জন্য। যেমন এগুলো সব আলাদা আলাদা ঘর আকারে রয়েছে, আমরা চাচ্ছি সবগুলো ঘরকে একটি ঘরে রূপান্তর করব। এই জন্য আমরা চলে যাব অ্যালাইনমেন্ট গ্রুপে এবং সেখানে রয়েছে মার্জিন সেন্টার। সেই মার্জিন সেন্টারে ক্লিক করলেই আমাদের এই ঘরগুলো সব এক ঘরে রূপান্তরিত হয়ে যাবে। যদি কারো এভাবে মার্জিন সেন্টার লেখা না থাকে তাহলে এই যে এরকম আইকনটি দেখা যাবে। তো এবার এখানে আমরা মনে করুন আমাদের হেডলাইনটা লিখে নিচ্ছি। আমরা লিখে নিলাম ক্যাম্পাস লাইব্রেরি সেলস। এটি লেখার পরে এবার আমরা পরবর্তী যে ডাটাগুলো রয়েছে সেগুলো ইনপুট করে নিচ্ছি। এখানে একটু বলে রাখি, দেখুন আমি পরবর্তী কলামে লিখেছি প্রোডাক্ট নেম। মনে হচ্ছে যে প্রোডাক্ট নেম লেখার পরে আমাদের যে লেখাটি সেটি পরের যে কলাম সেটিকেও অন্তর্ভুক্ত করে নিয়েছে। এরকম অবস্থায় পড়লে আপনি ঘাবড়ানোর কিছু নেই। আপনি জাস্ট কিবোর্ড থেকে ট্যাব বাটনটি ক্লিক করে পরের কলামের যে ঘরটি রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি আপনার যে ডাটাগুলো সেগুলো লিখতে থাকুন। পরবর্তীতে আমরা দেখব কিভাবে এগুলোকে আমরা পূর্ণাঙ্গ ঘরে যতটুকু টেক্সট রয়েছে ততটুকু কিভাবে একটি ঘরের মধ্যে হাঁটাতে হয় সেটি আমরা দেখব। আমরা আমাদের ডাটাগুলো লিখে ফেলব। দেখুন আমরা আমাদের হেডলাইনগুলো লিখে নিয়েছি। হেডলাইনগুলো লিখে ফেলার পরে এখন আমরা দেখব আমাদের এখানে প্রোডাক্ট নেম কিন্তু পুরো লেখাটি একটি বক্সের মধ্যে জায়গা হয়নি। তখন আমরা কি করব? আমরা 3 ভাবে এই কাজটি করতে পারি। প্রথমত এই যে এখানে রয়েছে বি এবং সি, এই দুটি ঘরের মধ্যখানে যে দাগটি রয়েছে এই দাগের উপরে আমার মাউসের যে পয়েন্টারটি রয়েছে সেটিকে নিলে দেখুন এভাবে দুভাগ হয়ে যাবে। দুভাগ হওয়ার পরে আমি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক প্রেস করলেই দেখুন আমার এখানে প্রোডাক্ট নেম যতটুকু জায়গা প্রয়োজন সে অটোমেটিকই ততটুকু নিয়ে নিয়েছে। অথবা যেমন এখানে রয়েছে সিরিয়ালের জন্য আমাদের এত বড় বক্সের প্রয়োজন নেই। আমরা যদি এই বক্সটাকে ছোট করতে চাই, আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে এ এবং বি এর এখানে গিয়ে মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমরা এভাবে ছোট করতে পারি। আবার চাইলে এভাবে ডান দিকে টেনে বড় করতে পারি। দেখুন এভাবে ছোট করতে পারি, আবার মাউসের লেফট বাটন দিয়ে বড় করতে পারি।
আবার আগেরটির মতো আমরা পুনরায় এখানে ডাবল ক্লিক করলেও এই এসএল এর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা সে অটো নিয়ে নেবে। আরেকটি মাধ্যম হচ্ছে আমি পুরো বক্সটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এই যে এখানে সেলসে যাওয়ার পরে এখানে লেখা রয়েছে ফরম্যাট হয়তো অনেক সময় এভাবেও নাও থাকতে পারে, হয়তো লেখা থাকবে ফরম্যাট আর নাহলে এই আইকনটি দেখা যাবে। তো আমরা এই আইকনের উপরে ক্লিক করে এখানে নিচে রয়েছে অটো ফিট কলাম ওয়াইড, আমাদের যে কলামগুলো রয়েছে তার জন্য যতটুকু ফিট দরকার ওয়াইড দরকার ততটুকু তারা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তা আমরা যখন এখানে ক্লিক করব দেখুন আমার পরবর্তী যে ঘরগুলো ছিল প্রোডাক্ট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল ব্যালেন্স এগুলো কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আমরা এভাবে চাইলে এই সহজেই কাজগুলো করে নিতে পারবো। এরপরে দেখুন আমার এখানে সিরিয়ালে আমরা সংখ্যাগুলো লিখবো, ক্রমিকগুলো লিখবো। তো এটা লেখার একটা সহজ নিয়ম আছে, যেমন আমরা যদি 1 প্রেস করি এরপরে দেখুন এই যে এখানে একটা বিন্দু তৈরি হয়, এখানে এটাকে বলা হয় ফিল হ্যান্ডেল। যদি আমরা ফিল হ্যান্ডেল নিয়ে পরবর্তী ভিডিও দিব, তার আগে আমরা এখানে একটু দেখে নিই। এই ফিল হ্যান্ডেলে এভাবে ধরে টান মারলে অনেকগুলো 1 কপি হতে থাকবে। এরপরে এখানে যে বক্সটি রয়েছে সেই বক্সে ক্লিক করে আমরা ফিল সিরিজ দিয়ে দিলে অটোমেটিক্যালি এই নাম্বারগুলো নিয়ে নেবে। অথবা আরেকটি উপায় রয়েছে, আমরা চাইলে এটিকে ভিন্নভাবে করতে পারি। যেমন আমি 1 এন্টার 2 প্রেস করলাম, করার পরে এই যে দুটি ঘরকে আমরা সিলেক্ট করে এভাবে যদি ফিল হ্যান্ডেল ধরে টান দিই তাহলে আমাদের কি হবে, সবগুলো সিরিয়াল অটোমেটিক্যালি চলে এসেছে। পরবর্তী নিয়মের ফলে আমরা এখান থেকে ফিল সিরিজ দেওয়ার দরকার নেই। এরপরে ডাটাগুলো আমরা ইনপুট করে নিচ্ছি। দেখুন আমি লিখলাম ফেন, এরপরে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে আমরা প্রোডাক্ট যে প্রাইস যে ঘরটি রয়েছে সেখানে আমাদের সেল পয়েন্টারটা নিয়ে এসেছি। মনে রাখবেন আমাদের যে এই যে প্লাস 3D প্লাসের মতো যেটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় মাউস পয়েন্টার, আর এই যে বক্স আকারে যে কালো বৃত্তটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় সেল পয়েন্টার। আমরা এই সেল পয়েন্টারটাকে যেখানে একটা ক্লিক করে রাখবো, আমরা যা কাজ করব সব কিছু সেখানেই অ্যাপ্লাই হতে থাকবে। তো এখন ধরুন আমরা এখানে লিখবো আমাদের এই ফেন নামক প্রোডাক্ট প্রাইসটির দাম 5 টাকা। আমরা পুনরায় আবার ট্যাব প্রেস করলাম, কোয়ান্টিটি আমি কতগুলো পিস এখানে নিয়েছি, মনে করুন আমি 50 পিস কলম নিয়েছি। তো এভাবে আমরা অঙ্কগুলো পরে বের করি, প্রথমে আমরা এভাবে সবগুলো পণ্যের আমরা ডাটাগুলো এন্ট্রি করে ফেলি। দেখুন এভাবে আমরা আমাদের ডাটাগুলো এন্ট্রি করে নিয়েছি। এখন আমরা দেখব এখানে কিভাবে আমরা ফন্ট নেমগুলো চেঞ্জ করব। ফন্ট নেম কেন চেঞ্জ করব, কারণ আমাদের অফিসিয়াল যে ফরম্যাটটি রয়েছে সেই অফিসিয়াল ফরম্যাটের ক্ষেত্রে অফিস কর্তৃক বলে দেওয়া থাকে কি ফন্টে আমরা কাজ করব। তো আমাদের দেশ সহ বিশ্বের জনপ্রিয় ফন্ট হচ্ছে ইংরেজির জন্য টাইমস নিউ রোমান। সেক্ষেত্রে আমি যদি শুধু এতটুকু টেবিলে সিলেক্ট করে এখান থেকে টাইমস নিউ রোমানটি ক্লিক করি তাহলে শুধুমাত্র আমার এই বক্সগুলোতেই টাইমস নিউ রোমান অ্যাক্টিভ থাকবে। আমি যদি চাই যে না আমার এই পুরো শিট, আমাদের এখানে যে শিটটি রয়েছে পুরো শিটে আমাদের টাইমস নিউ রোমান হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করতে পারি, অথবা এই যে 1-এর উপরে এ নামক যে কলামটি রয়েছে তার বামে যে বাটনটি রয়েছে এটাকে বলা হয় কর্নার কি। আমরা এই কর্নার কিতে ক্লিক করি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করলে এখানে যতগুলো সেল রয়েছে সবগুলো সেল সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা আমাদের এই যে ফন্ট যে বক্সটি রয়েছে সেখানে গিয়ে যে ফন্ট আমরা টাইমস নিউ রোমান সেটি দিয়ে দিব। আমরা এখান থেকে TIMES টাইমস নিউ রোমান লেখার সাথে সাথে চলে এসেছে। আমরা কিবোর্ড থেকে শুধুমাত্র এন্টার প্রেস করব, তখন আমাদের ফন্টটি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আমরা যদি এই লেখাগুলোকে অনেক ছোট মনে করি, যদি একটু বড় করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে রয়েছে ফন্ট সাইজ। আমরা এখানে ক্লিক করি, কত নাম্বার সাইজ আমরা দিতে চাই সেটি আমরা এখান থেকে দিতে পারবো। মনে করুন আমি 16 নাম্বার সাইজটি দিতে চাচ্ছি, আমরা এখানে ক্লিক করলাম। এরপরে দেখুন আমার এখানে ফন্ট সাইজ যখন আমি 16 দিয়েছি তখন আমাদের এই যে লেখাগুলো বড় বড় এগুলো আবার পুনরায় জায়গা হচ্ছে না। তো আমরা জানি তখন কি করতে হয়, আমাদের ফরম্যাটে গিয়ে অটোফিট কলাম ওয়াইড দিয়ে দিলে দেখুন আমাদের এখানে অটোমেটিক্যালি জায়গা নিয়ে নেবে। এরপরে খেয়াল করুন আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো রয়েছে বাম পাশে, এগুলো ডান পাশে, এগুলো ডান পাশে, সংখ্যাগুলো রয়েছে ডান পাশে এবং টেক্সটগুলো রয়েছে বাম পাশে। আমরা যদি চাই যে এগুলোকে মিডলে আনবো, সেক্ষেত্রে যেগুলো আমরা মিডলে আনতে চাই
শুধুমাত্র সেগুলো সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করি তখন মধ্যখানে আসবে। কিন্তু সমস্যাটা হচ্ছে মধ্যখানে আসবে, আমরা একটা রোকে বড় করে দেখি, এভাবে ধরে বড় করলাম, দেখুন মধ্যখানে আসছে ঠিক, বাট এই যে সংখ্যাটা সেটি নিচে পড়ে আছে। আমি যদি এই সংখ্যাটাকে মধ্যখানে নিতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে উপরে যে টপ অ্যালাইনমেন্টটি রয়েছে সেই টপ অ্যালাইনমেন্টে আমরা মিডলটি দিয়ে দিব। দেখুন এখন আমাদের এখানে এই সংখ্যাটি একেবারেই মধ্যখানে রয়েছে। এভাবে আমি সবগুলোকে দিয়ে দিতে পারি। আমরা পুরো বক্সটি সিলেক্ট করে আমরা এই যে এখানে একটা ক্লিক করে আবার ক্লিক করলাম, তখন আমার এই সবগুলো সংখ্যাই কী হয়ে গেল, মধ্যখানে চলে এসেছে। এখন 4 এবং 2 এর মধ্যখানে যে বক্সটি রয়েছে সেখানে আমরা মাউসের লেফট বা ডাবল ক্লিক করলেই একের জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়ে নেবে। এভাবে আমরা আমাদের এই সংখ্যাগুলোকে যদি মধ্যখানে আনতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করে আমরা নিয়ে আসতে পারবো, অথবা আমরা এই পুরো টেবিলটি সিলেক্ট করে আমরা এভাবে মিডলে নিয়ে আসতে পারি। এভাবে যখন আমরা ক্লিক করব তখন পুরো কাজগুলো মিডলে চলে আসবে। তো ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আমরা জানি টেক্সটগুলো বাম লেফট অ্যালাইন দিলেই সুন্দর, আর সংখ্যাগুলোকে রাইট অ্যালাইন দিলেই সুন্দর, আমরা সেটি দিয়ে রাখবো। আমরা সেটি দিয়ে রেখেছি। এভাবে হচ্ছে আমাদের এই ফরম্যাটিংয়ের কাজগুলো করতে হয়। এছাড়াও আমরা যদি এখানে কোনো কালার ইউজ করতে চাই, যেমন আমাদের এই যে একটা বক্স, পুরো এই বক্সটাতে ক্লিক করে আমি এখান থেকে চাইলে একটা কালার করতে পারি। তার আগে আরেকটি বিষয় আমরা দেখিনি, যেমন মনে করুন এখন আপনার এখানে যে ঘরটি আপনি করেছেন কোনো কারণে সেই ঘরটি আপনাকে বাদ দিতে হতে পারে, অথবা আপনি বেশি নিয়ে নিয়েছেন, কম নিতে হবে, তখন কি করবেন, এই যে এখানে রয়েছে মার্জিন সেন্টার, এই মার্জিন সেন্টারে ক্লিক করলে দেখুন এগুলো পুনরায় আবার বক্স আকারে হয়ে গিয়েছে। কিন্তু বক্স আকারে হলেও এটার যে দাগগুলো রয়েছে, বর্ডারের যে দাগগুলো আছে সেগুলো ডিলিট হয়ে গেছে। তখন আমরা যেটা করবো, এই সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে আবার অল বর্ডার দিয়ে দিব। তো এখন আপনি যদি আবার পুনরায় মনে করেন যে না আমার এই সবগুলো একটা ঘরেই থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, সবগুলো ঘর সিলেক্ট করে আমরা এখানে মার্জিন সেন্টার করে দিব। একটু খেয়াল করুন, মার্জিন সেন্টার করার পরে দেখেন এখানে আবার পুনরায় দাগগুলো চলে গিয়েছে, আমরা এখানে ক্লিক করে অল বর্ডার করে দিব। মনে রাখতে হবে আপনি যদি কোনো একটি কলামকে মার্জিন সেন্টার করেন সেক্ষেত্রে যদি বাদ দেন অথবা আনেন, আপনার যে বর্ডারের দাগগুলো রয়েছে সেগুলো চলে যাবে, পুনরায় আপনাকে অল বর্ডার করে এগুলো আনতে হবে। এখন দেখুন আমরা এখানে একটি বাড়তি কলাম সিলেক্ট করে ফেলেছি, যেমন আমাদের এখানে এই কলাম পর্যন্ত থাকার কথা, আমরা এক কলামও নিয়ে নিয়েছি। তখন আপনারা যেটা করবেন, এখানে ক্লিক করে পুনরায় মার্জিন সেন্টারটাকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে আপনার যতটুকু দরকার, যতগুলো কলাম দরকার সেগুলো ততগুলোকে পুনরায় সিলেক্ট করে আবারও মার্জিন সেন্টার দিয়ে দিতে হবে। এখানে যে বক্সটি এখন রয়েছে আমরা যদি সেটিকে ডিলিট করে দিতে চাই, অথবা আমরা যদি সেই বক্সটি যোগ করতে চাই, তাহলে আমরা কি করব, দেখুন যোগ করার জন্য আমরা যতগুলো বক্স যোগ করতে হবে ততগুলো বক্স সিলেক্ট করে এখান থেকে অল বর্ডার করে দিব। অল বর্ডার করে দেওয়ার পরে আমার এখানে আরেকটি কলাম যুক্ত হয়ে গিয়েছে। এখন আপনি যদি পুনরায় মনে করেন যে না আমার এই কলামটি দরকার নেই, সেক্ষেত্রে আমরা পুনরায় এই সবগুলো কলাম সিলেক্ট করে এই যে এখানে সেলসের মধ্যে রয়েছে ডিলিট, আমাদের ফরম্যাটের ঠিক বামে রয়েছে ডিলিট, আমরা ডিলিট প্রেস করলেই এটি বাদ হয়ে যাবে। কিন্তু ডিলিট দেওয়ার পরে দেখুন এই যে টোটাল ব্যালেন্সের ডান পাশের যে বর্ডারগুলো রয়েছে সেগুলো চলে গিয়েছে। তখন আমরা কি করব, এই কলামগুলোকে সিলেক্ট করে পুনরায় এখান থেকে অল বর্ডার দিয়ে দিব। দেখুন আমার ফরম্যাটটি আগের মতো আবার চলে এসেছে। আবার অনেকে রয়েছেন ভুল করে ফেলেন, যেমন এখানে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইসের ঠিক বামে আরেকটি কলাম আপনার দরকার, কিন্তু আপনি তো ভুলে এখানে কলামটি নেন নাই। তখন যেটি করতে পারেন, আপনি এই পুরো ঘরটাকে সিলেক্ট করে এখানে রয়েছে ইনসার্ট, এই ইনসার্টে ক্লিক করলে দেখুন আপনাকে বাম পাশে একটি কলাম ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে হচ্ছে আমাদের প্রয়োজন আমরা কলামগুলো নিতে পারবো। আবার এইভাবে সিলেক্ট করে ডিলিট প্রেস করলে কলামগুলো ডিলিট হয়ে যাবে। এভাবে আমাদের ফরম্যাটিংয়ের জন্য যত রকম কাজ আছে আমরা সেগুলো করে নিতে পারি। তো এখন আমরা দেখব কিভাবে যদি আপনার প্রয়োজন পড়ে কোনো একটা কালার, সেটি আপনি কিভাবে করবেন। দেখুন আমরা এই বক্সটিকে কালার করতে চাই, তাহলে শুধুমাত্র বক্সে ক্লিক করে আমরা এই যে এখান থেকে যে কোনো একটি কালার অ্যাপ্লাই করে দিতে পারি। এখন আমি যখন এখানে নেভি ব্লু কালার দিয়েছি তখন আমার ফন্ট যে কালারটি রয়েছে সেটি কালো, যার কারণে নেভি ব্লু কালারের মধ্যে ফন্ট কালারটি দেখা যাচ্ছে না। তা আমি চাচ্ছি আমার ফন্ট কালারটি হোয়াইট করে দিতে, সাদা করে দিব। সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমি আমার পেছনে যে বক্সটি রয়েছে তার পৃষ্ঠাটিকে কালার করেছি, এখন আমি অক্ষরগুলো কালার করব। সেই জন্য এই যে এখানে এটিকে বলা হয় ফন্ট কালার, আমরা সেখানে গিয়ে হোয়াইট করে দিব। একই নিয়মে আমরা এগুলোকেও সেমভাবে কালার করতে পারি। আমার যতটুকু কালার দরকার, মনে করুন আমি এখানে একটা কালার ইউজ করলাম, এখানে আরেকটি কালার ইউজ করলাম, এভাবে করে আমাদের যতগুলো কালার দরকার আমরা সবগুলো কালার এখান থেকে ইউজ করতে পারবো। তো আমি ধরুন এখানে অনেকগুলো কালার ইউজ করে নিলাম। মনে করুন এখন এই যে সবগুলো কালারের ভেতরে টেক্সটগুলো থাকবে একটাই কালার। মনে করুন আমরা টেক্সটগুলোকে
এখান থেকে যে কালারটি দিতে চাই সেটি দিয়ে দিতে পারবো। ধরুন আমরা হোয়াইট করে রাখলাম। এভাবে হচ্ছে আমরা ফরম্যাটিংগুলো করতে পারি। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, ধরুন আপনার হচ্ছে এখানে রয়েছে ক্যাম্পাস লাইব্রেরি সেলস। এখন এখানে আপনি ক্যাম্পাস লাইব্রেরি না দিয়ে অন্য কোনো লাইব্রেরির নাম দিবেন। মনে করেন আপনার থেকে অন্য কোনো লাইব্রেরি কিছু মাল কিনতেছে, কিন্তু আপনি চাচ্ছেন এই ফরম্যাটের মধ্যেই কাজগুলো করে নিতে। তখন আপনি ক্যাম্পাস লাইব্রেরিকে বাদ দিবেন কিভাবে বা লেখাটা এডিট করবেন কিভাবে। দেখুন আমি এই বক্সটি সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি কোনো অক্ষর প্রেস করি আমার সবগুলো লেখাই কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র ক্যাম্পাস যে শব্দটি রয়েছে তার উপরে আমরা অন্য একটি লাইব্রেরির নাম লিখে দিব, বাকি সবগুলো লেখা ঠিক থাকবে। সেক্ষেত্রে আমি যেটা করব, আমার যেখানে লেখাটি এডিট করা দরকার সেখান বরাবর আমার মাউস পয়েন্টারটাকে নিয়ে আমরা মাউসের লেফটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখুন ওই জায়গাতে আমার কার্সরটি এই যে আসতেছে এবং যাচ্ছে আমি দেখতেছি। সেখানে গিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এটাকে সিলেক্ট করব। যেই লেখাটি আমি বাদ দিতে চাই সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মনে করুন এখানে লিখব অন্য একটি লাইব্রেরির নাম। ধরুন লিখব আমি ক্যানভাস লাইব্রেরি। দেখুন আমি ক্যাম্পাসের জায়গায় ক্যানভাস লাইব্রেরি লিখেছি, বাকি লেখাগুলো অক্ষত রেখে। এভাবে আপনি যেখানে যে লেখাটি এডিট করতে চান ডাবল ক্লিক করলে আপনি সেখান থেকে কিবোর্ডের দিয়ে আপনি বাকি লেখাগুলো যোগ এবং বিয়োগ করতে পারেন। আবার দেখুন অনেক সময় আমাদের কাজের সুবিধার জন্য আমরা যে টেক্সটগুলো থাকে আমাদের বক্সের ভিতরে সেগুলো ডিলিট করতে হয়। তো আমি মনে করুন এক ক্লিকে এই সবগুলো ডিলিট করতে চাচ্ছি। এখন ধর আমি এগুলো সব সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আমি যদি ব্যাক স্পেস প্রেস করি শুধুমাত্র আমার প্রথম যেখান থেকে আমি শুরু করেছি সেই লেখাগুলো আমার এখানে মুছেছে, বাকি লেখাগুলো কিন্তু মুছে নাই। তখন আমরা কি করব, এই জন্য আমাদের এই লেখাগুলো একসাথে ডিলিট করার সহজ নিয়ম হচ্ছে আমরা সবগুলো লেখা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। আমাদের যে কিবোর্ডে ডিলিট বাটনটি রয়েছে আমরা যখন ডিলিটে ক্লিক করব তখন সবগুলো লেখাই দেখুন ডিলিট হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনি পুরো বক্সের বা পুরো যে টেবিলটি রয়েছে সেটিও কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিতে পারেন। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি এগুলো আবার নিয়ে আসতেছি। দেখুন কন্ট্রোল জেড দিলে আপনি যা বাদ দিয়ে দিয়েছেন সেগুলো আবার চলে আসবে। তো এই ছিল আমাদের ফরম্যাটিংয়ের বিষয়। আগামী ভিডিওগুলো দেখার প্রত্যাশায় আজকের পর্বটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।